প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণের নবম পর্বে পৃষ্ঠা ১৭৫ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে অষ্টম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে অষ্টম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ১৭৫ পৃষ্ঠার অনুশীলনীর ৭ নম্বর প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার ৭ নম্বর প্রশ্নটি দিয়ে ক্লাসটি শুরু করা যাক। ৭ নম্বর প্রশ্নে বলছে খালি ঘর পূরণ করো। এখানে আমরা দুইটা সমস্যা দেখতে পাচ্ছি, একটা ক আর একটা হচ্ছে যে খ। এখানে খালি ঘরগুলো দেওয়া আছে, এই খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে। শুরুতে আমি ক নাম্বার প্রশ্নটির সমাধান করাবো। ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে এদিকে দুইটা খালি ঘর মিলে যোগফল 10 দেওয়া আছে, এদিকের দুইটা খালি ঘর মিলে যোগফল যে 17 দেওয়া আছে, আবার এই দুইটা খালি ঘরের যোগফল মিলে এখানে 10 দেওয়া আছে, এবং এইদিকে দুইটা খালি ঘরের বিয়োগফল 12 দেওয়া আছে। তাহলে এই খালি ঘরগুলোতে কি কি সংখ্যা বসবে, অর্থাৎ এখানে 4টা সংখ্যায় বসবে, কি কি সংখ্যা বসবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধান দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমি এখানে যে 4টা খালি ঘর রয়েছে, এই 4টা খালি ঘরের মধ্যে আমি এক্স, ওয়াই, এ, বি 4টা যে বর্ণ বসিয়েছি। সেজন্য লিখেছি মনে করি খালি ঘরগুলোতে যথাক্রমে এক্স, ওয়াই, এ ও বি বসাই। এক্স, ওয়াই, এ, বি বসাই, আমি বসিয়েছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। এবার এ 4টা যেহেতু বর্ণ বসিয়েছি, এ বর্ণের মাধ্যমে আমরা কিন্তু 4টা সমীকরণ গঠন করতে পারবো। তাহলে মোট 4টি সমীকরণ পাওয়া গেল। কারণ এখানে আমাদের 4টা কিন্তু যোগফল এবং বিয়োগফল রয়েছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রথমে করব কি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 10 লিখছি আমি, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরে নিয়েছি। এরপরে যে x প্লাস এ 17, x প্লাস এ ইকুয়াল টু 17, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরে নিয়েছি। এরপরে y প্লাস বি ইকুয়াল টু 10, সেজন্য আমি লিখেছি y প্লাস বি ইকুয়াল টু 10, এটাকে 3 নাম্বার সমীকরণ ধরে নিয়েছি। এরপরে a মাইনাস বি ইকুয়াল টু 12, হ্যাঁ, সেটাকে আমি a মাইনাস বি ইকুয়াল টু 12, এটাকে আমি 4 নাম্বার সমীকরণ ধরে নিয়েছি। তাহলে আমি এখানে কয়টা সমীকরণ ধরেছি প্রিয় শিক্ষার্থীরা? 4টা সমীকরণ ধরে নিয়েছি। এবার একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। আমি যত সম্ভব, যত সহজে বোঝানো সম্ভব এবং যত সহজে সমস্যাটির সমাধান করা সম্ভব আমি সেভাবেই করে দিয়েছি। তাই তোমরা একটু মনোযোগী থাকলে খুব ভালো মতো বুঝতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানের 2, 3 এবং 4, এই 3টা সমীকরণ আমি যোগ করেছি। সেজন্য লিখেছি দেখো 2, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। এবার যোগটা একটু দেখো, আমি যোগ করে কিন্তু এটা পেয়েছি x প্লাস ওয়াই প্লাস 2a ইকুয়াল টু 39। কিভাবে পেয়েছি একটু করে ভালো করে দেখো, যে আমি যোগ করেছি 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা। এখানে দেখো এই প্লাস বি এবং মাইনাস বি কাটা, অর্থাৎ যোগে বিয়োগে এখানে একই রকম অ্যালফাবেট অর্থাৎ বর্ণ সেটা কাটি গেছে, ক্যান্সেল আউট। তাহলে আমার আর কি কি আছে? আমার আছে দেখো এক্স আছে, তাই আমি এক্স লিখেছি। এরপরে ওয়াই আছে, ওয়াই লিখেছি। এখানে প্লাসে এবং প্লাসে যোগ করে প্লাস 2a পেয়েছি, সেটা আমি এখানে লিখেছি। এবার 17 এর সাথে 10 যোগ করলে 27, 27 এর সাথে 12 যোগ করলে 39, তাহলে যোগফল পেয়েছি কত? 39। তাহলে আমি 2, 3 এবং 4 নম্বর সমীকরণ যোগ করে পেয়েছি x প্লাস ওয়াই প্লাস 2a।
নিশ্চয়ই এই লাইনটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। যদি না বুঝে থাকো অবশ্যই আবার ভিডিওটি টেনে দেখবা। এরপরে 1 নম্বর সমীকরণ যেটা বাদ ছিল, যেটা আমরা কোনো কাজ করি না এখানে, সেই সমীকরণটা এইটার যোগফলের নিচে লিখেছি। দেখো x লিখেছি সদৃশ করে, x এর নিচে x, y কে সদৃশ করে লিখেছি, y এর নিচে y, অর্থাৎ প্লাস ছিল প্লাস y লিখেছি, ইকুয়াল টু সংখ্যা যে tan ছিল অর্থাৎ ধ্রুবক tan ছিল সেই tanটা এখানে লিখেছি, এবং পাশে তোমাদের বোঝার সুবিধার্থে 1 নম্বর সমীকরণ যে লিখেছি সেটাও কিন্তু লিখে দিয়েছি। এবার আমি কি করছি, সেই যোগফল থেকে 1 নং সমীকরণটাকে বিয়োগ করেছি। হ্যাঁ, বিয়োগ করেছি, সেজন্য আমি এখানে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে বিয়োগ করে। এবার দেখো আমরা জানি যে বিয়োগ করলে কিন্তু বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে বিয়োজ্য, এটা হচ্ছে বিয়োজন, এই রাশিটা হচ্ছে যে বিয়োজন আর এটা হচ্ছে যে বিয়োজ্য। তাহলে এই বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন আমরা পরিবর্তন করব। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস দিয়েছি, প্লাস ছিল মাইনাস দিয়েছি, প্লাস ছিল মাইনাস দিয়েছি। এবার দেখো এখানে যে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, এরপরে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। এরপরে কি থাকে আর 2a, তাহলে 2a ইকুয়াল টু, তাহলে 39 থেকে 10 কে বিয়োগ করলে 29। হ্যাঁ, বা a ইকুয়াল টু, এখানে a 2 এর সাথে গুণাকার আছে, এই 2টা এখন এই পাশে যখন আসবে তখন এই 29 কে 2 দিয়ে ভাগ হবে। তাহলে 29 কে 2 দিয়ে ভাগ করলে আমরা সুতরাং a সমান পেয়েছি 14.5। তাহলে আমরা কিন্তু এর মান পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এর মান যেহেতু পেয়ে গেছি, এর মানের মাধ্যমে আমরা বাকি মানগুলো বের করতে পারবো। এখন দেখো আমি যে এর মানটা পেয়েছি 14.5, এই 14.5টা যদি আমি এর মানটা এখানে 2 নং সমীকরণে বসাই, অর্থাৎ এর পরিবর্তে বসাই, তখন কিন্তু আমি x এর মানটা পেয়ে যাব। যে এখানে এর পরিবর্তে আমি বসাবো 14.5, আর এই 14.5টা বসানোর পর পরের লাইনের মধ্যে এই 14.5টাকে আমরা এই পাশে ট্রান্সফার করে দেবো, অর্থাৎ পক্ষান্তর করে নেব। তখন বিয়োগ করে, অর্থাৎ 17 থেকে 14.5 বিয়োগ করে আমরা x এর মানটা পেয়ে যাব। সেই কাজটি এখন করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। সেই কাজটি আমি এখানে করছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, a ইকুয়াল টু 14.5 2 নং সমীকরণে বসিয়ে পাই। এই যে আমাদের 2 নং সমীকরণ যেটা রয়েছে এখানে, যে x প্লাস a ইকুয়াল টু 17, এখানে আমি এখন a এর মানটা বসাবো। দেখো এই xটা এখানে বসলো, প্লাস চিহ্নটাও এখানে আসি বসলো, এর পরিবর্তে 14.5 বসলো, ইকুয়াল টু 17টা বসলো, বা x ইকুয়াল টু এই 17 আর ওই যে প্লাস 14.5 সেটা আমরা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে, পাশে আমি লিখে দিয়েছি পক্ষান্তর করে। সুতরাং x ইজ ইকুয়াল টু, তাহলে 17 থেকে 14.5 চলে গেলে আর থাকে 2.5। তাহলে আমরা কিন্তু x এর মানটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা দুইটা মান পেয়েছি, প্রথমে পেয়েছি এর মান 14.5, এরপরে x এর মান পেয়েছি যে 2.5। এবার আমরা যে x এর মান যে 2.5 পেয়েছি সেটাকে আমরা 1 নং সমীকরণে বসাবো। এই যে এখানে 1 নং আছে না, 1 নং এ বসালে কিন্তু আমরা y এর মানটা পেয়ে যাব। যে 1 নং এ আছে x প্লাস y ইকুয়াল টু 10। তাহলে এবার এই 1 নং এর মধ্যে x এর মান 2.5টাকে বসাবো। সেই জন্য লিখেছি দেখো x ইজ ইকুয়াল টু 2.5 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর পরিবর্তে 2.5 বসালাম, এরপরে প্লাস চিহ্নটা দিলাম, এরপরে y দিলাম, এরপরে ইকুয়াল টু 10 দিলাম। এবার আমরা এটার সমাধান করব, বা y ইকুয়াল টু, তাহলে আমরা এই y ইকুয়াল টু লিখলাম, এই পাশে এসে পেলাম 10 কে। তাহলে এই 2.5 এই পাশে আছে, সেটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে আসছে, এই পাশ থেকে এই পাশে আনা মানে হচ্ছে পক্ষান্তর করা, আমি লিখে দিয়েছি পক্ষান্তর করে। সুতরাং y ইকুয়াল টু 10 থেকে 2.5 বিয়োগ করে দিয়েছি। তাহলে 10 থেকে যদি 2.5 বিয়োগ করে দিই আমরা y ইকুয়াল টু পেয়ে গেছি 7.5। y ইকুয়াল টু কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 7.5 পেয়েছি। তাহলে আমরা y এর মানটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা মান পেয়েছি? 3টা মান পেয়েছি। একটা হচ্ছে a এর মান, আর একটা হচ্ছে x এর মান, আর একটা হচ্ছে যে y এর মান। তাহলে আমরা y এর মান পেয়ে গেছি 7.5। এবার এই y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। আমাদের 3 নং সমীকরণটা ছিল, দেখো প্রিয় শিক্ষার্থীরা, y প্লাস বি ইকুয়াল টু 10। আমরা যদি y এর মানটা এখানে বসাই তখন আমরা কিন্তু b এর মানটা পেয়ে যাব। হ্যাঁ, অর্থাৎ y এর পরিবর্তে যে মানটা আমরা পেয়েছি 7.5,
সেটা আমরা এখন 3 নাম্বার সমীকরণে বসাবো। অর্থাৎ এখানে বসাবো, তখন আমরা সেটা tan এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে, তখন tan থেকে বিয়োগ করে আমরা b এর মানটা বের করে নেব। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, y = 7.5 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এবার 3 নং সমীকরণে বসাচ্ছি। তাহলে 3 নং সমীকরণের মধ্যে এখানে y ছিল, y এর পরিবর্তে আমি 7.5 বসালাম, প্লাস b ছিল, b টাকে বসিয়ে দিলাম, ইকুয়াল টু এই পাশে tan ছিল, tan টাকে বসালাম। এবার বা b সমান লিখতেছি, তাহলে এই পাশে আসি আমি tan পেয়েছি। এবার এই পাশ থেকে 7.5 টাকে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে আসছে, -7.5, অর্থাৎ পক্ষান্তর করছি, আমি লিখে দিয়েছি পক্ষান্তর করে। তাহলে সুতরাং b = tan থেকে 7.5 চলে গেলে আর থাকে 2.5, তাহলে আমরা b এর মানটা পেয়ে গেছি। তাহলে 4টা মান পেয়েছি, হ্যাঁ, a এর মান, b এর মান, x এর মান এবং y এর মান। এবার আমি মানগুলো লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং নির্ণেয় মান x = 2.5 পেয়েছি, y = 7.5 পেয়েছি, a = 14.5 পেয়েছি এবং সর্বশেষ b = এখানে 2.5 পেয়েছি। এবার এই মানগুলো আমাদের যে শূন্যস্থান ছিল বা খালিঘর ছিল সেই খালিঘরের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে x ধরেছিলাম, সেখানে x এর মান বসিয়েছি 2.5, এখানে y ধরেছিলাম, y পরিবর্তে লিখলাম 7.5, এরপরে এখানে a ধরেছিলাম, এর পরিবর্তে লিখলাম 14.5, আর এখানে b ধরেছিলাম, b এর পরিবর্তে লিখলাম 2.5। তাহলে এবার দেখো 2.5 এবং 7.5 যোগ করলে এখানে 10 হয়। এরপর দেখো 7.5 আর 2.5 যোগ করলে 10 হয়। এরপর দেখো 2.5 যে 14.5 যোগ করলে এখানে 17 হয়। এরপর দেখো 14.5 থেকে 2.5 বিয়োগ করে দিলে এখানে 12 হয়। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, এটাই হচ্ছে যে আনসার। চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছে যে এটার সাথে এটা যোগ করলে হবে 15, এটার সাথে এটা যোগ করলে হবে 12, এটার সাথে এটা যোগ করলে হবে 15 এবং এটা থেকে এটা বিয়োগ করে দিলে হবে 2। এই সমস্যার সমাধানটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। ক নাম্বারের মতো আমি এখানেও যে 4টি বর্ণ বসিয়ে নিয়েছি, a b c d। সেজন্য লিখেছি মনে করি খালিঘরের সংখ্যাগুলো যথাক্রমে a b c d, a b c d আমি ধরে নিয়েছি বা বসিয়ে নিয়েছি। এর ফলে 4টি সমীকরণ হবে। কয়টা সমীকরণ হবে প্রিয় শিক্ষার্থীরা? 4টা সমীকরণ হবে। প্রথমে a + b = 15, এই যে a + b = এখানে 15, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এরপর হচ্ছে কি a + c = 12, অর্থাৎ a + c = 12, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এরপর হচ্ছে c + d = 15, অর্থাৎ c + d হচ্ছে 15, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এরপরে b - d = 2, এখানে লিখলাম b - d = 2, এটা হচ্ছে যে 4 নাম্বার সমীকরণ। অর্থাৎ আমরা এখানে 4টা সমীকরণ পেয়ে গেছি। এই 4টা সমীকরণের মধ্যে আমি প্রথমে যে 2, 3 ও 4 নং সমীকরণ যোগ করব। 1 নাম্বার অর্থাৎ ক নাম্বারের মধ্যে যেভাবে করেছিলাম সেভাবেই করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 2, 3 এবং 4 নম্বর সমীকরণ যোগ করব। যোগ করলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে +d - d এখান থেকে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে যোগ করি, এর সাথে যোগ করার কেউ নাই, সে এ বসে গেছে। এরপরে c, এখন c, এই c এবং c যোগ করলে হয় +2c। এরপরে b এর সাথে যোগ করার কেউ নাই, সেজন্য +b বসিয়ে দিলাম। এরপরে 12 এর সাথে 15 যোগ করব। 12 এর সাথে 15 যোগ করলে হয় 27, 27 এর সাথে 2 যোগ করলে হবে 29। এটাকে আমরা 5 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এই যে 5 নাম্বার সমীকরণটা আমরা ধরলাম, এই 5 নং সমীকরণ হতে এবার আমরা যে 1 নম্বরে কোনো কাজ করি নাই, সেই 1 নং সমীকরণটা বিয়োগ করে পাই। অর্থাৎ 5 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 5 নাম্বার সমীকরণটা আমি আবার এখানে লিখলাম a + 2c + b = 29, অর্থাৎ এটা এখান থেকে লিখলাম। এরপরে 1 নাম্বার যে সমীকরণটা ছিল a + b = 15, সেটা এখানে সদৃশ করে লিখলাম। দেখো a এর সাথে a লিখলাম, b যে b এর সাথে b লিখতে পারি, অর্থাৎ এখানে লিখলাম যে +b = এই 15 যেটা আছে সেটা এখানে লিখলাম। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে যে
বিয়োজ্য আছে, এই বিয়োজ্যের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে, প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এখানেও প্লাস আছে মাইনাস হয়ে গেছে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্লাস এ মাইনাস এ ক্যান্সেল আউট হয়ে গেল, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল আউট হয়ে গেল। আর কি আছে দেখো এখানে 2c ইকুয়াল টু, এবার 29 থেকে 15 কে বিয়োগ করে দেব, আর থাকবে 14। তাহলে আমরা 2c ইকুয়াল টু পেয়ে গেছি 14। এখানে 2টা c এর সাথে গুণ আকারে আছে, সেটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। যখন এটাকে 2টাকে এই পাশে নিয়ে আসবো তখন এটা ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আকারে আছে সেটা পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। কাকে ভাগ হবে? 14 কে ভাগ হবে। তাহলে বা c ইকুয়াল টু 14/2। এবার 14 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 7। তাহলে সুতরাং আমরা c ইকুয়াল টু পেয়ে গেলাম কত? 7। এবার c এর মানটা আমরা পেয়ে গেছি। এবার c এর মানটা যে আমরা 7 পেয়েছি, এই c এর মানটাকে আমরা 2 নং সমীকরণে বসাবো। আমাদের যে 2 নং সমীকরণ ছিল সেটা হচ্ছে এটা। এখানে আমরা c এর পরিবর্তে 7 বসাবো। তাহলে 7 বসানোর পরে তাহলে a প্লাস 7 ইকুয়াল টু 12 হবে। তাহলে আমি সেজন্য লিখলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে c ইকুয়াল টু 7 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে a প্লাস c এর জায়গায় 7 বসিয়েছি ইকুয়াল টু 12, বা a ইকুয়াল টু এই 12, এই 7টা ওই পাশ থেকে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে চলে আসলো, পক্ষান্তর করে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, পাশে লিখে দিয়েছি পক্ষান্তর করে। তাহলে সুতরাং a ইকুয়াল টু 12 থেকে 7 বিয়োগ করলে 5। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেছি, একটা c এর মান হচ্ছে 7 এবং a এর মান হচ্ছে যে 5। এর মান যে এখন 5 পেয়েছি, সে a এর মানটাকে আমি এখন 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ হচ্ছে এটা, a প্লাস b ইকুয়াল টু 15। এই 1 নম্বর সমীকরণের মধ্যে আমি a ইকুয়াল টু 5 টাকে বসাবো। তাহলে দেখো a এর পরিবর্তে 5 বসালাম, এরপরে প্লাস এই b টা বসলো ইকুয়াল টু 15, বা b ইকুয়াল টু এই 15 ওই এখানে এই পাশ থেকে প্লাস 5টাকে এই পাশে নিয়ে আসলাম -5 করে পক্ষান্তর করে। সুতরাং b ইকুয়াল টু 10, অর্থাৎ 15 থেকে 5 চলে গেলে 10 হয়। তাহলে আমরা b এর মান পেয়ে গেছি, অর্থাৎ তিনটা মান পেয়েছি। a ইকুয়াল টু 7, a ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 7 এবং b ইকুয়াল টু 10। হ্যাঁ, আমি আবার বলছি যে a ইকুয়াল টু 5 পেয়েছি, c ইকুয়াল টু 7 পেয়েছি এবং b ইকুয়াল টু 10 পেয়েছি। এখন এই যে b ইকুয়াল টু 10, এটা আমরা কোথায় বসাবো? 4 নং সমীকরণে বসাবো। 4 নং সমীকরণটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 নং সমীকরণটা হচ্ছে যে b মাইনাস d ইকুয়াল টু 2। সেখানে আমরা b এর পরিবর্তে 10 বসাবো। সেজন্য লিখলাম b ইকুয়াল টু 10, 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে b এর পরিবর্তে 10 বসালাম, এরপরে মাইনাস এখান থেকে d টা বসালাম ইকুয়াল টু এই 2টা এখানে বসলো। এরপর আমরা সমাধান করব, বা মাইনাস d ইকুয়াল টু এখানে 2, এই প্লাস 10টা এই পাশে চলে আসলো -10। কিভাবে আসলো? পক্ষান্তর করে আসলো। তাহলে আমরা পক্ষান্তর করলাম, বা মাইনাস d ইকুয়াল টু -10 থেকে 2 বিয়োগ করে দিলে আর থাকে -8। তাহলে আমরা যে মাইনাস d ইকুয়াল টু -8 পেয়েছি। এবার মাইনাস সাইন দুই পাশে রয়েছে, তাই এটাকে আমরা তুলে দিতে হবে। তুলে দেওয়ার জন্য উভয়কে -1 দ্বারা গুণ করেছি। উভয়কে -1 দ্বারা গুণ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস d হয়ে গেছে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 8 হয়ে গেছে। সুতরাং d ইকুয়াল টু 8। তাহলে আমরা d এর মানটা 8 পেয়ে গেলাম। তাহলে আমরা কয়টা মান পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 4টা মান পেয়েছি। তাহলে a এর মান পেয়েছি a ইকুয়াল টু 5, b এর মান পেয়েছি যে 10, c এর মান পেয়েছি 7 এবং d এর মান পেয়েছি 8। এবার আমরা সেই মানগুলো এখানে শূন্যস্থানের মধ্যে বসিয়ে দেব। তাহলে আমরা এর মান যেটা পেয়েছি সেটা বসাবো। এর মান পেয়েছিলাম 5, তাহলে আমাদের a ছিল এটা, তাহলে এখানে a এর পরিবর্তে 5 বসিয়ে দিলাম। এরপরে b ছিল এটা, b ইকুয়াল টু আমরা পেয়েছি 10, তাহলে b এর জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম। এরপরে c এর মান পেয়েছি 7, c ছিল এখানে, তাহলে c এর জায়গায় 7 বসিয়ে দিলাম। এরপরে d এর মান পেয়েছি 8, d ছিল আমাদের এখানে, তাহলে d এর মান 8টা আমি এখানে বসিয়ে দিলাম। এবার আমাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা সেটা আমরা একটু দেখতে পারবো। যে দেখো 5 এর সাথে 10 যোগ করলে 15, এখানে 5 এর সাথে 7 যোগ করলে 12, 7 এর সাথে 8 যোগ করলে 15 এবং 10 থেকে 8 চলে গেলে 2। তাহলে দেখাচ্ছে কি আমাদের যে নির্ণয় যে মানগুলো ছিল সেই মানগুলো কিন্তু শূন্যস্থানে বসালে আমাদের যে ফলাফলগুলো ছিল সেই ফলাফলগুলো সঠিক হয়েছে। তাহলে আমাদের যে উত্তরগুলো সঠিক হয়েছে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যাগুলোর সমাধান তোমরা খুব সহজে
বুঝে গেছো। যেহেতু 7 নম্বরের ক এবং ক এর খালিঘর পূরণের সমস্যার সমাধানগুলো তোমরা খুব সহজে বুঝে গেছো, তাই আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 175 পৃষ্ঠার 8 নম্বর অনুশীলনীর প্রশ্ন থেকে সমাধান করাবো। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের 10ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।